আচ্ছা, এবার শুরু করি আমরা। তো প্রথমেই তোমাদেরকে আমি দেখাবো অ্যানালাইসিসটা। আমরা প্রথমত দ্বিতীয় পত্রটা আগে দেখি, এরপর প্রথম পত্রটা, ঠিক আছে? আমরা কি দ্বিতীয় পত্রটা দেখছি। দ্বিতীয় পত্রের এই যে অ্যানালাইসিস, এই অ্যানালাইসিসটা দেখতে পাচ্ছ যে কোথা থেকে কোন প্রশ্নটা কতবার এসেছে একদম ক্লিয়ারলি দেওয়া আছে, ক্লিয়ারলি, তাই না? স্পষ্ট। দেখো 23-24-এ তাপগতিবিদ্যা থেকে কোনো সিকিউ আসে না। ইভেন হ্যাঁ, তাপগতিবিদ্যাতে 23-24, 22-23, 21-22, 20-21, 19-20 কোনো সিকিউ আসে নাই, বাট মোটামুটি এমসিকিউ আসছে। 23-24-এ একটা এমসিকিউ আসছে, 23-24 সালে তাপগতিবিদ্যা থেকে একটা এমসিকিউ আসছে, 22-23-এ আসে নাই, 21-22-এ একটা আসছে, 20-21-এ একটা আসছে, 19-20-এ একটা আসছে। দেখো মাঝখানে খালি 1 বছর বাদে বাকি প্রতি বছরই তাপগতিবিদ্যা থেকে একটা এমসিকিউ আসছে। তাহলে তুমিও ধরে নিতে পারো তোমাদের বেলায়ও তাপগতিবিদ্যা থেকে একটা এমসিকিউ থাকবে, সিকিউও থাকতে পারে। স্থির তড়িৎ থেকে কি কি দেওয়া দেখতে পাচ্ছি যে এমসিকিউ 1টা 2টা আসে নাই, আসে নাই, আসে নাই। তার মানে বুঝতেই পারতেছো শর্ট সিলেবাসে কিন্তু স্থির তড়িতের গুরুত্ব অনেক। শর্ট সিলেবাসে থাকাকালীন আমার 3টা এমসিকিউ কোশ্চেন আসছে 2 বছরে। তো তোমরা এটাও নিশ্চিত থাকো এমসিকিউ কোশ্চেন স্থির তড়িৎ থেকে আসবে। বোর্ড পরীক্ষার মতো করে এখানে কিন্তু কোনো অধ্যায় একেবারেই বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে তুমি ধরা খাবাই, অধ্যায় পড়তে হবেই, সেখান থেকে একটা এমসিকিউ তুমি পাবাই। এরপরে দেখি চলতড়িৎ থেকে 21-22-এ এমসিকিউ আসছে 2টা, 19-20-এ 2টা, 20-21-এ একটা। কেন জানি মনে হচ্ছে এইবার রিটার্ন আসবে চলতড়িৎ থেকে, কেন জানি আমার মনে হচ্ছে। ঠিক আছে, রিটার্ন বলতে কি জানো, চলতড়িতের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল, এগুলো থেকে আসে প্রশ্ন। ঢাকা ইউনিভার্সিটি মানেই এগুলো থেকে আসে, রোধ থেকে আসে। একদম মানে হচ্ছে বাছা বাছা কয়টা টপিক, যে রোধের মধ্যে দিয়ে কারেন্ট নির্ণয় করো, বিভিন্ন যদি অনেকগুলো রোধ সমান্তরালে থাকে, কোন একটা র্যান্ডম রোধের মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে, এটাকে বলে কারেন্ট ডিভাইডার। তারপর অনেকগুলো রোধ শ্রেণীতে আছে, কোন একটা রোধের 2 প্রান্তের বিভব পার্থক্য কত, এটাকে বলা হয় ভোল্টেজ ডিভাইডার। এই প্রশ্নের উত্তরগুলো সকলের জানতে হবে। ভৌত আলোক বিজ্ঞানের অ্যানালাইসিসটা দেখছো, এই অ্যানালাইসিস থেকে আমরা বুঝতে পারতেছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু ভাইয়া মডার্ন ফিজিক্স সেকেন্ড পেপারের, তাই না? দেখো কি নাই এই অধ্যায় থেকে, কি নাই। এমসিকিউ 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 এমসিকিউ, এখানে সিকিউ লিখতে ভুলে গেছে, এখানে একটা সিকিউ থাকার কথা। হ্যাঁ, এই যে এখানে একটা সিকিউ আছে, এখানে একটা সিকিউ আছে, মানে এখান থেকে ভাই আসেই। আর নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান যদি আসে তাহলে তো এটা সহজ। সেমিকন্ডাক্টর থেকেও দেখো এই যে এমসিকিউ আসছে, এগুলো জ্ঞানমূলক এমসিকিউ। তো মনে রাখবা এই 7টা অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু মডার্ন ফিজিক্স। আর বাকিগুলো মডার্ন ফিজিক্স থেকে একাধিক প্রশ্ন পাবাই, রিটার্নও পেতে পারো, আর বাকিগুলো থেকে পাবো ভাইয়া এমসিকিউ। মনে রাখবা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তোমার এই যে কি জানি বলো, এটা যেটা বলছিলাম যে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে পদার্থবিজ্ঞানে দ্বিতীয় পত্রের চেয়ে প্রথম পত্র থেকে প্রশ্ন কিন্তু বেশি আসে। এমসিকিউ 15টা, রিটেনে 10। দেখবা এর মধ্যে এই যে 25-এর মধ্যে 14-15 মার্কই আসে প্রথম পত্র থেকে, আর 10 মার্কস আসবে হচ্ছে দ্বিতীয় পত্র থেকে। সো প্রথম পত্রটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, মনে রাখো। সো এখানে আমরা বুঝতে পারছি যে কোন অধ্যায় থেকে কি কি কোয়েশ্চেন আসছে। এবার আমরা একটু দেখি যে অধ্যায়ের ভিতরে আমরা কোন কোন টপিকগুলো পড়বো। এই সাজেশনটা বোথ রিটেন অ্যান্ড ফর এমসিকিউ, বোথ রিটেন অ্যান্ড ফর এমসিকিউ। তাপগতিবিদ্যা থেকে দেখতেই পাচ্ছ এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এনট্রপিটাকে আমরা তাপগতিবিদ্যা থেকে এই 3টা টাইপ আমরা লাস্টে পড়ে যাব। এটা হচ্ছে এনট্রপি। এনট্রপির সূত্রগুলো কি মনে আছে কি? আমি একে নাগারে সূত্রগুলো একটু লিখে দিই। এনট্রপির সূত্র হচ্ছে যদি তাপমাত্রার পরিবর্তন না হয়, যদি তাপমাত্রার পরিবর্তন না হয় অর্থাৎ ডিটি সমান 0 হয়, তখন আমাদের এনট্রপির পরিবর্তনের সূত্র হচ্ছে ডিকিউ বাই টি। ডিকিউ মানে হলো এমএলএফ অথবা এমএলভি বাই টি। এই সূত্র দিয়েই ঢাবিতে আসবে। ঢাবিতে ওই যে এমএস লন টি2/t1 আসবে না,
কারণ অত হার্ড ক্যালকুলেশন দিবে না। তো এই সূত্রটা তো জানো নাকি? প্রশ্ন কেমন আসছিল? 273 কেজি ভরের বরফকে পানিতে রূপান্তর করতে এন্ট্রপির পরিবর্তন কত? তাহলে এম এর মান 273, টি এর মানও 273, কাটাকাটি, অ্যান্সার হবে এলএফ। সো এটা হচ্ছে আমার এন্ট্রপি থেকে এই সূত্রটা মনে রাখবো। আর একটা সূত্র আমরা জানি, ডেল এস সমান এমএস লন T2/T1। এটা কখন? এটা যখন তাপমাত্রার পরিবর্তন হয়। মূলত এই দুইটা সূত্র। এরপরে তাপ ও তাপমাত্রা। তাপ ও তাপমাত্রা থেকে কি আসে ভাইয়া? এই যে তাপ ও তাপমাত্রা, আমি এটার ভিতরে লিখে দিই। তাপ ও তাপমাত্রার মধ্যে তোমরা জানো তাপ শক্তি সূত্র কি? কিউ সমান এমএলএফ অথবা এমএলভি, এটা একটা। এরপরে তাপমাত্রার পরিবর্তন হলে তাপ শক্তির সূত্র হচ্ছে এমএস ডেল থিটা। এবার এই তাপ শক্তি রূপান্তরের অনেক সূত্র মানে অঙ্ক আসে। যেমন বলবে একটি জলপ্রপাত থেকে, জলপ্রপাতের এইচ উচ্চতা থেকে পানি পড়তেছে, তাহলে উপরের স্তর এবং নিচের স্তরের তাপমাত্রার পার্থক্য কত? তাহলে এখানে বুঝতে হবে যে পানির পটেনশিয়াল এনার্জিটা আমাদের তাপ শক্তিতে রূপান্তর হয়, তখন সূত্র হবে mgh সমান ms ডেল থিটা, তাই না? এরপরে মনে আছে এই ধরনের কোয়েশ্চেন যে একটা সীসার বুলেট দিয়ে আমি দেয়ালে আঘাত করলাম, সীসার বুলেটটির তাপমাত্রার পরিবর্তন কত? ওই যে মনে আছে, সীসার বুলেটের গতিশক্তি সমান হচ্ছে ms ডেল থিটা, মানে এই গতিশক্তিটা তাপ শক্তিতে রূপান্তর হয়, তখন এই সূত্র। এই সূত্রগুলো গুরুত্বপূর্ণ, অর্থাৎ শক্তি রূপান্তর। এরপরে তাপ ইঞ্জিনের দক্ষতা, ভেরি 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 ইম্পর্টেন্ট। রিটেন যদি আসে তাহলে এখান থেকে আসবে। দক্ষতা সূত্রগুলো আমি একটু লিখে দিই। দক্ষতা সূত্র ছিল ইটা সমান, প্রথম সূত্র W/Q1। W হচ্ছে কৃতকাজ, Q1 হলো গৃহীত তাপ, ইটা হলো দক্ষতা। তবে ইটা সমান 1 মাইনাস T2/T1, ইটা সমান 1 মাইনাস Q2/Q1, তাই না? এইগুলো হচ্ছে দক্ষতার সূত্র। এগুলো দিয়ে অসংখ্য অসংখ্য প্রবলেম আছে, তোমাদের কাজ হচ্ছে এই প্রবলেমগুলো নিজেরা করবা। সো মূলত আমরা আজকের শর্ট সাজেশনে তাপগতিবিদ্যাকে 3টা টাইপে ভাগ করলাম। ওকে, তো 3টা টাইপের মধ্যে এনট্রপি, তাপশক্তি রূপান্তর মানে তাপমাত্রা, আর হচ্ছে তাপ ইঞ্জিনের দক্ষতা। এগুলো ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। যে কোনো ভার্সিটি যেখানে ক্যালকুলেটর নাই, যেখানে ক্যালকুলেটর ইউজ নাই, সেখানের জন্য এগুলো কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ, মনে থাকে যেন। এরপরে আমরা যাই, এখানে প্রত্যেকটা টাইপ আলাদা করে যেটা আমি লিখেই দিলাম। এরপরে যদি আমি তোমাদেরকে স্থির তড়িৎ অধ্যায়টা দেখাই, এই যে দেখো স্থির তড়িৎ। স্থির তড়িৎকে আমরা 4টা টাইপে ভাগ করেছি, মাত্র 4টা টাইপ। এই 4টা টাইপ পড়তে পারলে কাজ শেষ, আর কিচ্ছু লাগবে না। মানে অন্তত এই 2 দিনে এই 4টা টাইপ পড়বা গুরুত্বের সহকারে। কুলম্বের সূত্র, ভাইয়া ফার্স্ট অফ অল কুলম্বের সূত্র কই গেল? আচ্ছা, এখানে ডিরেক্ট নাই। কুলম্বের সূত্র মনে আছে? কুলম্বের সূত্র কি? কুলম্বের সূত্র হচ্ছে F সমান K ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব স্কয়ার। আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এরপরে বলবে তড়িৎ প্রাবল্য। ভাইয়া তড়িৎ প্রবলের সূত্রগুলো সবার জানা উচিত। তড়িৎ প্রাবল্য দিয়ে খুব কমন একটা প্রশ্ন, নবম দশম শ্রেণীতেও কিন্তু আসতো। তোমাদের মনে করা দিই, এই একটা চার্জ, এই হচ্ছে আরেকটা চার্জ, একটু মনে করো। বলবে এই চার্জ দুইটার সংযোজক রেখার কোন বিন্দুতে, এদের সংযোজক রেখার কোন বিন্দুতে নেট বা লব্ধি প্রাবল্য সমান হবে? লব্ধি প্রাবল্য শূন্য হবে, লব্ধি প্রাবল্য শূন্য হবে। তাহলে ভাই আমরা এই এক্স এর মানটা কেমনে বের করতাম মনে আছে? এক্স এর মান হতো এদের মধ্যবর্তী দূরত্ব ডি, এটা হবে কি জানি, দাঁড়াও, এই শর্টকাট গুলো না আমার সহজে মনে থাকতে চায় না। ডি মাইনাস এক্স। আচ্ছা, তোমাদের একটু মনে করা দিই। এই যে এদিকে থাকাও সবাই, দেখো এই হচ্ছে একটা চার্জ, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে আরেকটা চার্জ, এটা হচ্ছে Q2। তো বললো এদের সংযোজক রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সমান হবে। তা আমি ধরে নিতে পারি এখান থেকে এক্স দূরত্বে, তাহলে এই এক্স দূরত্বে ওর জন্য প্রাবল্য যা হবে ওর জন্য প্রাবল্য তাই হবে।
তাহলে ওর থেকে x দূরত্ব হলে প্রাবল্যের সূত্র কি k ইন্টু q1/x² সমান হবে ওর জন্য কত হবে k ইন্টু q2, এই দূরত্বটা কত, এটুকু যদি হয় x, ওইটুকু হবে d মাইনাস x, মোট দূরত্ব d হলে এটা হবে d মাইনাস x, তাহলে এখানে দূরত্ব হবে d মাইনাস x স্কোয়ার। এটা কাটা, কে কাটা, x গুলো একপাশে নিয়ে আসলে d মাইনাস x বাই x এর হোল স্কোয়ার সমান হবে q2/q1, তাহলে এটা হবে d মাইনাস x বাই x রুট ওভার অফ q2/q1, x গুণ হবে প্লাস হবে, তাহলে দেখো আমরা কি পাচ্ছি, x এর মান পাবো d ডিভাইডেড বাই প্লাস হয়ে গেলে 1 প্লাস রুট ওভার অফ q2/q1। এই শর্টকাটটাই আমি লিখতে চেয়েছিলাম, ভুলে গেছিলাম, সেইভাবে বের করেছি। এই ধরনের অঙ্ক তোমরা নবম দশমে করেছো, তোমাদের এত ফুল কাট অঙ্ক করতে হবে না ভাইয়া, তুমি শর্টকাটটা অ্যাপ্লাই করবা। এই শর্টকাটটা মনে আছে যে এই x দূরত্ব যার থেকে ধরেছো সে কিন্তু নিচে, q1 থেকে ধরেছো তাহলে q1টা নিচে, তাই না? সূত্র হচ্ছে এটাই যে আমি যদি x দূরত্বটা q2 থেকে ধরতাম, কোত্থেকে q2 থেকে, তাহলে q2টা নিচে হইতো। এই প্রাবল্যের এই শর্টকাট গুলো একটু মাথায় রাখতে হবে ভাইয়া। প্রাবল্য কোথায় শূন্য বলতো? একটি গোলাকার খোলস মানে হচ্ছে ফাঁপা গোলকের অভ্যন্তরে প্রাবল্য কত একটু দেখি, তোমরা যারা এটা পারবা তারা ঢাবিয়ান বলো, ফাঁপা গোলকের অভ্যন্তরে প্রাবল্য কত, তড়িৎ প্রাবল্য কত? ফাঁপা গোলকের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য কত একটু শুনি, কমেন্ট দেখা যাচ্ছে না, সবাই বলো একটু, ফাঁপা গোলকের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য কত হয় দেখি, আমরা বুঝতে পারবো তাহলে। আচ্ছা, পুষ্পিত অলরেডি একটা শর্টকাট বলে দিয়েছে। আচ্ছা, ফাঁপা গোলকের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য কত হয় বলো? একজন বলছে বিভব জিরো, বিভব জিরো না ভাইয়া, ফাহিম দিগন্ত লিখছে বিভব জিরো, নো, তড়িৎ প্রাবল্য শূন্য, বিভব হচ্ছে পৃষ্ঠের সমান। এগুলো তো আসবে ভাইয়া, এই নলেজ যদি এখন না থাকে তাহলে খুব বিপদে পড়বা। এই দেখো একটা ফাঁপা গোলক, এর অভ্যন্তরে প্রাবল্য শূন্য, কিন্তু অভ্যন্তরের যে কোনো বিন্দুতে বিভব হলো পৃষ্ঠের সমান, পৃষ্ঠের সমান, প্রাবল্য শূন্য, বিভব হচ্ছে পৃষ্ঠের সমান। এই গোলাকার পরিবাহীর বিভব প্রাবল্য এগুলো তো পরীক্ষায় আসে ভাই, আসে আসে, এগুলো না পারলে তো চলবে না রে ভাই। আচ্ছা, যারা বলছো ভেরি গুড, যারা পারছো ভেরি গুড। দেখো এরপরে ধারকত্ব, তড়িৎ বিভব। তো তড়িৎ বিভব প্রাবল্য তোমরা জানো, দুইটা সূত্র জানা উচিত। বিভবের সূত্র কি? বিভবের সূত্র k ইন্টু কিউ ডিভাইডেড বাই আর। বিভব কি রাশি? স্কেলার রাশি। বিভব কি রাশি? স্কেলার রাশি। এরপরে প্রশ্ন হতে পারে ফাঁকা গোলকের অভ্যন্তরে বিভব কত? বিভব হচ্ছে পৃষ্ঠের সমান, যদি ফাঁপা হয়, ফাঁপা হলে এটার অভ্যন্তরে বিভব হবে কার সমান? পৃষ্ঠের সমান। বিভবের যদি আমাদের বলা হয় বিভব পার্থক্য কত? বিভব পার্থক্য, এই যে বিভব পার্থক্য এবং কৃত কাজের মধ্যে সম্পর্ক হচ্ছে ডব্লিউ সমান কিউ ইন্টু ডেল ভি, যেখানে ডেল ভি হচ্ছে দুইটা বিন্দুর বিভব পার্থক্য আর ডব্লিউ হচ্ছে কৃত কাজ। এখন একটা ইলেকট্রনকে গতিশীল করতে কৃত কাজ ডব্লিউ হলে ডব্লিউ সমান হবে ই ইন্টু ডেল ভি। ডেল ভিকে আমরা অনেক সময় ভি দ্বারা প্রকাশ করি। এই ভি হচ্ছে বিভব পার্থক্য, বিভব পার্থক্য। এখন ভাইয়া ইলেকট্রনকে গতিশীল করলে সে একটা গতিশক্তি প্রাপ্ত হবে, তাহলে ডব্লিউ এর জায়গায় লিখতে পারবো গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার সমান ই ইন্টু বিভব পার্থক্য, এটাকে বড় ভি দ্বারা প্রকাশ করলাম। সো মনে রাখবা, একটা ইলেকট্রনকে যদি আমরা ভি বেগে গতিশীল করি তাহলে ওই গতিশক্তির সাথে বিভব পার্থক্যের রিলেশন হচ্ছে এইটা, হাফ এম ভি স্কোয়ার সমান ইলেকট্রন ইন্টু তার বিভব পার্থক্য, ইলেকট্রন ভোল্ট। ওকে, আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া টাইপ 3টা একটু দেখিয়ে দেন। ওকে, একজন বলছে টাইপ 3। টাইপ 3 হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ ধারকত্ব। ধারকত্বের যা যা সূত্র জানি একটু লিখি। দেখো ভাই, প্রথম সূত্র হচ্ছে C = Q/V। এরপরে C = 4πε0 R, K R,
কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটা হচ্ছে গোলাকার পাত ধারকের ধারকত্ব। কার ভাইয়া? গোলাকার পাত ধারকের ধারকত্ব। এরপরে সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই ডি। এটা হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। এরপরে সঞ্চিত শক্তির সূত্র হলো ইউ সমান হাফ সিভি স্কোয়ার হাফ অফ কিউ ভি ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই টু সি। এটা দিয়ে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে গত বছর একটা কোয়েশ্চেন আসছে। এখন এইখানে একটু ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে ভাইয়া ইউ এর সাথে সি এর সম্পর্ক সমানুপাতিক নাকি ইউ এর সাথে সি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, কোনটা আসলে কারেক্ট, তাই না? এখানে একটু ঝামেলা না? তাহলে মনে রাখবা যদি বিভব পার্থক্য ফিক্স থাকে, এখানে কি আছে ভি, বিভব পার্থক্য ফিক্স থাকে তাহলে ইউ এর সাথে সি এর সম্পর্ক সমানুপাতিক। যদি আমাদের চার্জের পরিমাণ ফিক্স থাকে, এই যেখানে কি আছে চার্জ কিউ, কিউ এর পরিমাণ ফিক্স থাকে তাহলে ইউ এর সাথে সি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। আবার খেয়াল করে দেখো এখানে যদি ধারকত্ব ফিক্স থাকে তাহলে ইউ এর সাথে ভি এর সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক। এখানে যদি চার্জের পরিমাণ ফিক্স থাকে ইউ এর সাথে ভি এর সম্পর্ক শুধু সমানুপাতিক। সেরকম সম্পর্ক কোনটা হবে সেটা প্রশ্ন দেখলেই বোঝা যাবে। যদি বিভব পার্থক্য ফিক্স থাকে তাহলে এক সূত্র, যদি ধারকত্ব ফিক্স থাকে তাহলে আরেক সূত্র, যদি চার্জের পরিমাণ ফিক্স থাকে তাহলে আরেক সূত্র। তাই হচ্ছে আমাদের ধারকত্ব নিয়ে মোটামুটি এই সূত্রগুলো ছিল। সো এই সূত্রগুলো থেকেই কিন্তু গত বছর একটা প্রশ্ন এসেছে। আচ্ছা আমি একটু দেখাই। তো আমরা মূলত দেখো এই চারটা টাইপ ভালো মতো পড়বো। এখন তোমরা অনেকে বলতে পারো ভাইয়া চারটা টাইপ আমরা কিভাবে পড়বো, কোত্থেকে পড়বো? এই যে চারটা টাইপ, এই চারটা টাইপের যে সকল প্রশ্ন তোমার প্রশ্ন ব্যাংকে আছে, কেয়ারফুলি কথাটা শুনবা। এই চারটা টাইপ থেকে যে সকল প্রশ্ন তোমার প্রশ্ন ব্যাংকে আছে সেটা করবা, ঠিক আছে? সেই প্রশ্নগুলো আপাতত করে যাবা। ওকে, আমরা যদি এরপরে চলতরিতে যাই ভাই, চলতরিতের ওয়ান অ্যান্ড অনলি টপিক, এখানে স্টারগুলো দেওয়া আছে, দেখো কি বলছে। রোধের সূত্র মনে আছে? 5 স্টার টপিক, রোধের সূত্র রো আর সমান রো এল বাই এ। তোমরা কি বলতে পারবা যে এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে আর হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক। তা আমি যদি দৈর্ঘ্য দ্বিগুণ করি রোধ কয় গুণ হবে? দ্বিগুণ। কিন্তু আমি যদি বলি একটি তামার তারকে টেনে দ্বিগুণ লম্বা করা হলো, রোধ কয় গুণ হবে বলতে পারবা? প্রশ্নটা বুঝছো? আমি বললাম একটি তামার তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলাম, টেনের টানাটানির কথা বলি নাই। দৈর্ঘ্য দ্বিগুণ তাহলে কেমনে করছি ভাই? জোড়া লাগায় লাগায় দৈর্ঘ্য দ্বিগুণ করছি। তাহলে আমাদের রোধ কয় গুণ হবে? রোধও হবে দ্বিগুণ। কিন্তু যদি টেনে লম্বা করা হয়, কি করা হয়? টেনে লম্বা করা হয়। যদি একটি তামার তারকে টেনে লম্বা করা হয়, কিভাবে ভাই টেনে লম্বা করা হয় একটু লিখো, যে টেনে এন গুণ লম্বা করলে রোধ হবে এন স্কোয়ার আর ওয়ান, মনে থাকে যেন। যদি একটা তারকে টেনে 2 গুণ লম্বা করি তাহলে নতুন রোধটা হবে 2 স্কোয়ার আর ওয়ান। লিখো সবাই। আচ্ছা তোমরা কি এই বক্সটা তুলো, এই বক্সটা তুলো, এই বক্সটা তোলা হলে একটু ডান লিখো যে ভাইয়া হ্যাঁ বক্স তোলা ডান। সবাই এই সাজেশনটা তুলো। ওকে, সো রোধের সূত্রটা ইম্পর্টেন্ট। দেখো সবচেয়ে বেশি স্টার দেওয়ার টপিকটা কিন্তু সার্কিট। এই সার্কিট বলতে কি বোঝানো হয়েছে কেউ বলতে পারবা কমেন্টে? যে এখানে যে সার্কিট, এই সার্কিট বলতে অ্যাকচুয়ালি এখানে কি বোঝানো হয়েছে? বড় বড় সার্কিট, অনেক বড় বড় সার্কিট, যে রোধের সমবায়, এটা না, এইটা না। এই সার্কিট বলতে বোঝানো হয়েছে
কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল। ওকে, তো দেখো এই যে সার্কিট, ক্ষমতার সূত্র তো তোমরা সবাই জানো। ক্ষমতার সূত্রগুলো হচ্ছে পি সমান আই স্কোয়ার আর টি, সরি আই স্কোয়ার আর, পি সমান ভি আই, পি সমান ভি স্কোয়ার বাই আর। এগুলো হচ্ছে ক্ষমতার সূত্র, এবং বৈদ্যুতিক ক্ষমতা দিয়ে আমরা বৈদ্যুতিক বিলও হিসাব করতে পারি, তাই না, কিলোওয়াট আওয়ারে কনভার্ট করে। সার্কিট বলতে বুঝাইছে যে রোধের মধ্যে দিয়ে কারেন্ট বের করো, রোধের মধ্যে প্রবাহ কত, রোধের মধ্যে দুই প্রান্তের বিভব পার্থক্য কত। এগুলো তোমার অনেক কঠিন কোনো সার্কিট এখানে শিখতে হবে না, নবম দশম শ্রেণীর জ্ঞান থাকলেই হবে, খালি তাড়াতাড়ি সলভ করতে পারতে হবে। হ্যাঁ, একটা স্পেসিফিক রোধের মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে, রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, হ্যাঁ, এইগুলো পারলে হবে। এগুলোকে বলা হয় কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল। হুইটস্টোন ব্রিজ ও শান্ট, এই যে শান্টের সূত্র, H সমান গ্যালভানোমিটার রোধ বাই n-1। এরপরে হুইটস্টোন ব্রিজের সূত্র কি, P বাই কিউ সমান R বাই S। কোষের সমবায়, কোষের দুই ধরনের সমবায় আমরা দেখি, আছে শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়ে কারেন্ট হচ্ছে NE বাই R প্লাস NR, আর সমান্তরাল সমবায়ে তড়িৎ প্রবাহ হবে NE বাই NR প্লাস R। সূত্রগুলো লিখতাম, এখানে কিন্তু আলোচনার অনেক কিছু আছে। এই জিনিসগুলো যদি আলোচনা করতে যাই এখানে 5 ঘন্টা চলে যাবে, বাট এখন ওই সময়টা নাই ভাইয়া। তুমি আমার ক্লাস দেখে তুমি ভালো করবা এমন না। এই মুহূর্তে দরকার তোমার নিজের সর্বোচ্চ প্র্যাকটিস, এই কারণে আমি সাজেশনটা দিচ্ছি, ঠিক আছে। এখানে অনেক কিছু আলোচনা করার আছে আমি বলতেছি, বাট সময় নেই আমাদের হাতে, 2 দিন সময় আছে। তাহলে এই মুহূর্তে জাস্ট তুমি এই টপিকগুলোকে ফোকাস দিয়ে পড়ো, মানে তোমাকে আমি গুছিয়ে দিচ্ছি, এই ক্লাসটা তোমাকে গুছিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে, সবকিছু সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার জন্য এই ক্লাসটা। চলতড়িৎ দেখলাম, এরপর আমরা যদি ইয়েতে যাই, ভৌত আলোক বিজ্ঞান ভাইয়া খালি আছে ব্যতিচার, বাকিগুলো তোমার পড়তে হবে না, সমস্যা নেই, খালি আছে ব্যতিচার। ব্যতিচারে অনেক অনেক সূত্র আছে, তাই না। আমি ব্যতিচারের সূত্রগুলো যদি একটু লিখে দিই, ব্যতিচারের সূত্র কি, এই যে দেখো 5 স্টার টপিক। ব্যতিচারের প্রথম সূত্র হচ্ছে এই যে দশা পার্থক্য ফর উজ্জ্বল বা চরম ডোরার জন্য দশা পার্থক্য হবে ডেল ফাই ডেল সমান হচ্ছে 2n পাই। এক্ষেত্রে পথ পার্থক্য হবে λ/2 এর জোড় গুণিতক 2n λ/2, তাই না। ব্যতিচারে যে চরম ডোরা সৃষ্টি হবে, চরম মানে উজ্জ্বল, এর জন্য দশা পার্থক্য হবে 2n পাই, পথ পার্থক্য হবে λ/2 এর জোড় গুণিতক। এরপরে যদি আমি বলি দশা পার্থক্য ফর অবম, কি ভাইয়া, অবম ডোরার জন্য দশা পার্থক্য কত। অবম ডোরার জন্য দশা পার্থক্য হবে 2n ± 1 পাই, মানে বিজোড় পাই। এক্ষেত্রে পথ পার্থক্য হবে 2n ± 1 λ/2, অর্থাৎ λ/2 এর বিজোড় গুণিতক। এলো পথ পার্থক্য, দশা পার্থক্য। এবার কেন্দ্রীয় চরম থেকে n তম ডোরার দূরত্ব, এগুলো সূত্র ভাইয়া, এই কয়টা সূত্র পারলেই হয়। কেন্দ্রীয় চরম থেকে n তম উজ্জ্বল ডোরার দূরত্ব, কেন্দ্রীয় চরম থেকে n তম উজ্জ্বল ডোরার দূরত্ব কত হবে। n তম উজ্জ্বল ডোরার দূরত্ব হচ্ছে xn সমান n λd/a। এটা হলো কেন্দ্রীয় চরম থেকে বা সেন্ট্রাল ব্রাইট থেকে n তম উজ্জ্বল ডোরার দূরত্ব। এরপরে কেন্দ্রীয় চরম থেকে n তম অবম ডোরার দূরত্ব বা অন্ধকার ডোরার দূরত্ব কত, সেটাকে বলি আমরা xn প্রাইম, এটা হবে 2n - 1 λd/2a, n তম অবম ডোরার দূরত্ব। এরপরে কি ভাই, ডোরা প্রস্থ আর ডোরা ব্যবধান। ডোরা প্রস্থ এটাকে b দ্বারা প্রকাশ করা হয় λd/2a, আর ডোরা ব্যবধান এটাকে আমরা ডেল x দ্বারা প্রকাশ করব, এটা ডাবল হয়, এটা হবে λd/a। সেই হচ্ছে আমাদের ভৌত আলোক বিজ্ঞানের সূত্রসমূহ, বুঝছো।
তো এই ব্যতিচারের সূত্রগুলো থেকেই দেখবা বিগত বছরে খুবই কম প্রশ্ন আসছে, বাট ব্যতিচার থেকেই আসছে। বলছে চিত থেকে পর্দার দূরত্ব দ্বিগুণ, চিত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে দোড়াপ্রস্থ কয় গুণ হবে? পারবা না ভাইয়া? পারবা। একটাই ভয়াবহ প্রশ্ন আসছিল 3 বছর আগে, যদিও সেই ভয়াবহ প্রশ্নটা কেউই পারে নাই। ওইখানে তরঙ্গের কনসেপ্ট ছিল, পূর্ণ অভ্যন্তরীণ মানে হচ্ছে মাধ্যমের ভেতরে প্রতিফলনের কনসেপ্ট ছিল। সো এই কারণে এটা ম্যাক্সিমাম মানে 90% স্টুডেন্টই কিন্তু এটা পারেনি। সো এই ধরনের এক্সেপশনাল কোয়েশ্চেন আসলে ইগনোর করবা, বাট যেগুলো পারার সেগুলো ভালো মতো পারতে হবে, এটা যেন সবার মাথায় থাকে। পারা জিনিস ভুল করে দিয়ে আসা যাবে না। অপবর্তনের সূত্র কয়টা? অপবর্তনের সূত্র 2টা। একটা হচ্ছে, আচ্ছা তোমরা জানো অপবর্তন কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে একক চিরের জন্য অপবর্তন। একক চিরের জন্য অপবর্তনে চরম এর শর্ত আছে একটা, অবমের শর্ত আছে একটা। চরমের শর্ত হচ্ছে a sin থিটা সমান 2n+1 λ/2, আর অবমের শর্ত হচ্ছে a sin থিটা সমান n λ। তাহলে একক চিরের জন্য চরমের শর্ত। আর আরেকটা অপবর্তন আছে, সেটাকে বলা হয় গ্রেটিং দ্বারা অপবর্তন। কি? গ্রেটিং কর্তৃক। সেক্ষেত্রে চরমের শর্ত হলো উল্টা যাবে আর কি, d sin থিটা সমান n λ, আর এখানে অবমের শর্ত হবে d sin থিটা সমান 2n-1 λ/2। উল্টা লিখলাম নাকি? না, ঠিকই আছে মনে হয়। ব্যতিচারের উল্টা। ওকে, কি? তো এই হচ্ছে তোমাদের আসেন, ওদেরকে তোলার সময় দিচ্ছি। ওটা কাউসার ভাই কাছে আছে। সব ঠিকই আছে, একদম পারফেক্ট, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, সো আমরা যেটা বলছিলাম যে অপবর্তন 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে একক চিরের জন্য অপবর্তন, আর একটা হলো গ্রেটিং কর্তৃক অপবর্তন। আচ্ছা, শেখ স্বপন একটা প্রশ্ন করেছিল যে ভাই রিটেনের শর্টকাট অ্যাপ্লাই করব। তুমি যেভাবেই করো অ্যান্সার মিললেই নাম্বার পাবো, সমস্যা নেই। শর্টকাট অ্যাপ্লাই করতে পারবা, নো প্রবলেম, কোনো ঝামেলা নেই। ওকে, সো দেখো একক চিরের জন্য অপবর্তনের শর্ত হচ্ছে 2টা। হচ্ছে চরম বা উজ্জ্বলের জন্য শর্ত, আর এটা হলো অবমের জন্য শর্ত। চরমের জন্য শর্ত হলো a sin থিটা সমান 2n+1 λ/2, আর অবমের জন্য শর্ত a sin থিটা সমান n λ। আর গ্রেটিং কর্তৃক অপবর্তনে এইটারে উল্টায় দিবা, আর কিছু না। আর এর জায়গায় ডি বসবে, প্লাসের জায়গায় মাইনাস বসবে। দেখো এই সূত্রটাই কি এখানে উল্টায় গেছে না? এর জায়গায় ডি বসছে, শেষ। ঠিক একইভাবে এই সূত্রটা এখানে অবমে চলে গেছে না? হ্যাঁ, এর জায়গায় ডি বসছে, প্লাসের জায়গায় মাইনাস বসছে। এটা হচ্ছে গ্রেটিং কর্তৃক অপবর্তন। সো অপবর্তনের সূত্র এই 2টাই, আর কিছু লাগবে না। সো আমরা 2টা মনে রাখলেই হয়ে যাবে। এরপরে আমরা আসি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। কেন মোস্ট ইম্পর্টেন্ট? কারণ এখান থেকে বিগত বছরগুলোতে রিটেন এসেছে। দৈর্ঘ্য সংকোচন, ভাইয়া বলো দৈর্ঘ্য সংকোচনের সূত্র কি বলতে পারবা? দৈর্ঘ্য সংকোচনের সূত্রগুলো কি? এই যে দৈর্ঘ্য সংকোচনের সূত্র হচ্ছে L = L0
1 - v²/c²। তোমরা জানো আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল হলে দৈর্ঘ্য সংকুচিত হয় এবং সেই সংকুচিত দৈর্ঘ্যটা হচ্ছে এটা। একইভাবে টাইম ডায়ালেশন হয়, তাহলে টাইম হবে t0/1 - v²/c²। একইভাবে ভর কিভাবে বৃদ্ধি পায়, ভরটা হবে m = m0/1 - v²/c²। তো এই তিনটা সূত্র দিয়ে তোমরা নানা সময় নানা ধরনের অঙ্ক করেছো। এর মধ্যে সবচেয়ে কনফিউজিং জায়গাটা কিন্তু এইটা, হ্যাঁ এইটা। তো এই কনফিউজিং জায়গাটা দিয়ে একটা অঙ্ক করবা, শেষ। যদি করতে কষ্ট হয় তুমি ইয়াসিন ভাইয়ার মানে হচ্ছে আমার নাম লিখে মডার্ন ফিজিক্সের সার্চ দিয়ে 1 ঘন্টা একটা ক্লাস পাবা, সব ফাঁকা ফাঁকা হয়ে যাবে, এগুলো সব মানে হচ্ছে একদম পানি পানি হয়ে যাবে, ঠিক আছে। সেই সংকোচনের সূত্রগুলো শিখবা। এরপরে শক্তি ভাইয়া, এটা নিয়ে সকলের কনফিউশন। তো মনে রাখবা মোট শক্তি E = mc²। এখন এই অধ্যায়ে ভর কয়টা? দুইটা, একটা হচ্ছে m আর একটা m0। এখানে আছে কি m, তাহলে ভাইয়া এই m কে ভেঙে আমরা কিন্তু m0 নিয়ে আসতে পারি। এই যে মোট শক্তি, মোট শক্তির মধ্যে লুকায়িত আছে স্থির অবস্থার শক্তি প্লাস গতি শক্তি, মনে থাকে জানো। মোট শক্তির মাঝে কে কে লুকায়িত আছে? স্থির অবস্থার শক্তি প্লাস গতি শক্তি সমান mc²। ভাই স্থির অবস্থার শক্তি মানে হলো m0c² প্লাস গতি শক্তি সমান mc²। সুতরাং আমাদের গতি শক্তিটা হবে m - m0c²। খুবই গুরুত্বপূর্ণ সূত্র, খুবই 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 গুরুত্বপূর্ণ। ওকে, এটা হচ্ছে শক্তির ফর্মুলা। কিসের ফর্মুলা? গতি শক্তির ফর্মুলা। এটা হচ্ছে মোট শক্তির ফর্মুলা, মোট শক্তির ফর্মুলা। এই মোট শক্তির ফর্মুলা থেকে আমরা আরো একটা শক্তির ফর্মুলা ডেরাইভ করতে পারি। দেখো এখানে লেখা যায় E = √p²c² প্লাস m0² রিটেন কিন্তু এই সূত্র দিয়েই এসেছে। এই সূত্রটা এখান থেকেই ডেরাইভ করা যায়। আমি ডেরাইভেশনটা দেখাইলাম না, বাট এই সূত্রটা এখান থেকেই নিয়ে আসা যাবে। কিভাবে নিয়ে আসা যাবে আমি একটু বলি। এই mটা কি? গতিশীল অবস্থার ভর। এই জায়গায় যদি আমরা m এর জায়গায় যদি আমরা m এর জায়গায় কি সূত্র লেখা যাবে? এটা লেখা যাবে না, m0/এটা লিখে ক্যালকুলেশন করলেই তুমি এই সূত্রটা পাবা, √p²c² প্লাস m0²c⁴। এবং এটা হচ্ছে শক্তির সূত্র। শক্তির কয়টা সূত্র পাইলা? একটা দুইটা, খুবই গুরুত্বপূর্ণ দুইটা সূত্র। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর এটা হলো মোট শক্তির একটা গুরুত্বপূর্ণ স্পেশাল সূত্র। এটা গুরুত্বপূর্ণ বারবার কেন বলছি জানো? এটা দিয়ে পরপর 2 বার রিটার্ন আসছে, 2 বার, এই কারণে এটা গুরুত্বপূর্ণ। এরপরে আলোর তড়িৎ ক্রিয়া, এগুলো শর্ট সিলেবাসে ছিল না, তারপরে চলে আসে ডি ব্রগলির তরঙ্গ। ছোট ছোট সূত্র আসবে, যেমন আলোর তড়িৎ ক্রিয়া মোট শক্তি E সমান হচ্ছে কার্যাপেক্ষক প্লাস কেম্যাক্স। একটু মনে করা দিই, মোট শক্তি মানে ছিল hf, কার্যাপেক্ষক হচ্ছে hf0, কেম্যাক্স মানে হচ্ছে evs। দেখো ভাইয়া, কোনো একটা ধাতুর উপর যখন তুমি ই এনার্জির লাইট ফেলবা, সেই ধাতুর ইলেকট্রন মুক্ত হবার জন্য কিছু এনার্জি খরচ হবে। সেই এনার্জিটাকে বলা হয় কি বলে? কার্যাপেক্ষক, ফাই। এটা সূত্র হচ্ছে hf0। এই কার্যাপেক্ষকে যে কম্পাঙ্ক তাকে বলা হয় থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা সূচন কম্পাঙ্ক। আর বাকি শক্তি দ্বারা ইলেকট্রন গতিশক্তি প্রাপ্ত হয়, কেম্যাক্স। এই কেম্যাক্সের জায়গায় লেখা যায় ইভিএস, ভিএস হচ্ছে নিবৃত্তি বিভব। তাহলে এই হচ্ছে সূত্র, এটা হচ্ছে আলোর তড়িৎ ক্রিয়ার সূত্র। এখান থেকে আবার আর লেখা আছে ডি ব্রগলির ইকুয়েশন। ডি ব্রগলি ইকুয়েশন কি? ল্যামডা সমান h/p। এখন পি আর কাইনেটিক এনার্জির মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে ইকে সমান p²/2m, তাই না? তাহলে p সমান কি হবে? √2m ইকে, এটাই তো হবে p সমান। এই মানটা যদি এখানে বসাও, তো দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র আসবে, ল্যামডা সমান h/√2m ইকে। ওই যে ইকে সমান p²/2m, এটা প্রথম পত্রে আছে, কিন্তু প্রথম পত্র থেকে আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করে পি এর জায়গায় এই মানটা বসাই, 2m ইকে √, আবার এই ইকের জায়গায় লেখা যাবে, এই যে ইকে মানে কি? গতিশক্তি, গতিশক্তি জায়গায় লেখা যাবে ইভিএস। তাহলে এটা হবে
রুট ওভার অফ 2 ME VS। VS হচ্ছে স্টপিং ভোল্টেজ বা নিবৃত্তি বিভব। তাহলে এই হচ্ছে সূত্রগুলো আর কি লিখলাম। এই সূত্রগুলো কেয়ারফুল থাকবা। সকল সূত্র তো আমার মানে হচ্ছে ম্যাক্সিমাম সূত্র তো মনে থাকারই কথা, বাট যেগুলো তোমাদের মাথার বাইরে চলে যায় সেগুলো একটু মনে করা দিলাম, ঠিক আছে? আজকের ক্লাসের উদ্দেশ্য কিন্তু এটাই, তোমাদেরকে এগুলো বারবার মনে করিয়ে দেওয়া। ওকে, এরপরে আমরা সেই পরমাণু মডেল। সো এগুলো ভাইয়া সবাই পারে, বাচ্চারা পারে। তেজস্ক্রিয় ক্ষয় সূত্র, ক্ষয় সূত্রের একটা শর্টকাট আছে। এই যে ক্ষয় সূত্র হচ্ছে n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তাই না? তো এটার একটা শর্টকাট আছে, তাই না? যে যদি অবশিষ্ট অংশ 1/2 টু দি পাওয়ার n হয়, অবশিষ্ট অংশ কত হয় 1/2 টু দি পাওয়ার n, তাহলে কত সময় লাগবে সেটা হচ্ছে t ইন্টু টি হাফ, n ইন্টু টি হাফ। এই সূত্রটা যে কোনো একটা মৌল ক্ষয় হতে হতে তার অবশিষ্ট অংশটা 1/2 টু দি পাওয়ার n, বললো অবশিষ্ট অংশ হচ্ছে 1/16। 1/16 যদি হয়, 1/16 হচ্ছে অবশিষ্ট, এটারে যদি আমরা 1/2 টু দি পাওয়ার n মানে 4 আকারে প্রকাশ করতে পারি, তাই না? তাহলে এখানে তাহলে ওইটা কত সময় লাগবে ক্ষয় হতে, বা কত সময় ধরে ক্ষয় হলো, তার সূত্র হচ্ছে টি সমান n এর মান 4 ইন্টু টি হাফ। ওকে, কত সময় ধরে ক্ষয় হলো সেই সূত্র হচ্ছে এটা, শর্টকাট। ওকে, নিউক্লিয়ার বিক্রিয়াগুলো কেমিস্ট্রিতে আছে, সো এটা আমি দেখালাম না। এরপরে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, এখান থেকে এই জিনিসগুলো পড়বা, ট্রানজিস্টরের ম্যাথ পড়বা, ওই যে এই ম্যাথগুলো, আলফা সমান আইসি বাই আইই, বিটা সমান আইসি বাই আইবি, তারপরে আইই সমান আইসি প্লাস আইবি, এগুলো দিয়ে ম্যাথ করবা। পিএন জাংশন ডায়োডের জাস্ট ইনফরমেশন গুলো পড়বা, ডোপিং এর ইনফরমেশন গুলো পড়বা। যেমন পি টাইপ অর্ধপরিবাহী তৈরি হয় কিসের মাধ্যমে? বাবা এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড, এই মৌলগুলো যদি আমি সেমিকন্ডাক্টরের সাথে মিশাই তাহলে সেটা পি টাইপ হবে। বা বলা যায় বাংলাদেশের আওয়ামী লীগ গেল ইন্ডিয়ার তলে, হ্যাঁ? তাহলে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থোরিয়াম, এই মৌলগুলো যদি আমি সেমিকন্ডাক্টরের সাথে বা অর্ধপরিবাহের সাথে মিলিত করি সেগুলো পি টাইপে রূপান্তর হবে। আর এন টাইপ, এন টাইপ কারা? এন টাইপ কারা? এই যে কি জানি হচ্ছে নল কূপের পানিতে আর্সেনিক বিদ্যমান, কেমন জানি, নলকূপের পানিতে আর্সেনিক বিদ্যমান, অ্যান্টিমনি, যাক এগুলো মনে রাখলে হবে। নলকূপের পানিতে আর্সেনিক বিদ্যমান, যাই হোক এটা ছন্দ দিয়ে মনে রাখতে পারো। বা পঞ্চযোজী মৌল যেগুলো, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, বিসমাথ, এই যে বিদ্যমান, সরি মনে পড়ছে, বিসমাথ, অ্যান্টিমনি, এইগুলো হচ্ছে তোমার পঞ্চযোজী মৌল। এদেরকে মিশালে আমরা এন টাইপ অর্ধপরিবাহী পাবো। এগুলো জ্ঞানমূলক কোয়েশ্চেন আসতে পারে। যদি বলে সিলিকনের বিভব প্রাচীর ভোল্টেজ কত, সিলিকনের বিভব প্রাচীর ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্ট, জার্মেনিয়ামের 0.3 ভোল্ট, তাই না? 0.3 ভোল্ট। এই ছোট ছোট ইনফরমেশন কোয়েশ্চেনগুলো আসতে পারে, ডায়োডের পিচ্ছি পিচ্ছি অঙ্ক দিতে পারে, সেগুলো তোমরা করে নিবা। সেই হচ্ছে আমাদের দ্বিতীয় পত্র সাজেশন। এবার চলো দেরি না করে আমরা আমাদের ফার্স্ট পেপার সাজেশনে চলে যাই। ভাইয়া সাজেশন পাওয়ার পর আজকের ক্লাস, আজকে তোমার করণীয়টা কি হবে বলো? তোমার করণীয়টা হবে আমরা যেটুকু সাজেশন দিচ্ছি ওই টপিকগুলো যেন ভালো মতো অন্তত পড়ে যাও। মানে তুমি আর কি পড়ছো না পড়ছো, অন্তত সাজেশনে যে টপিকগুলো দেওয়া আছে ওগুলো থেকে একটা হলেও ম্যাথ করবা। একটা টপিক থেকে যদি একটা করে ম্যাথ করো, টপিক আছে কয়টা, 20টা বা 30টা, 30টা অঙ্ক করতে হবে খালি। তো ঢাবিতে ঢোকার আগে, পরীক্ষার হলে ঢোকার আগে, ঢাবির পরীক্ষার হলে ঢোকার আগে এই অঙ্কগুলো একটা টপিক থেকে একটা করে হলেও অঙ্ক করে যাবাই। ওকে, সো তোমরা একটু এই চারটা দেখো, বলো চারটা একটু তুলতে পারো বা দেখতে পারো, তোমার খুশি, সমস্যা নেই। একটু দেখো চারটা, চারটা একটু দেখো, নিজেরা একটু দেখো ভেক্টর থেকে কয়টা প্রশ্ন আসছে, কবে কয়টা আসছে দেখো।
ভেক্টর থেকে দেখো প্রতি বছরই একটা প্রশ্ন আসছে। নিউটনীয় বলবিদ্যা থেকে একটা একটা, কোনো বছরে দুইটা, কাজ শক্তি ক্ষমতা থেকে দুইটা একটা একটা, মহাকর্ষ থেকে 2 1 1, গাঠনিক ধর্ম থেকে এই বছর বাদে মানে 23-24 বাদে প্রতি বছর একটা করে আসছে। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এদের রিটেনও আসছে, এমসিকিউ আসছে। আদর্শ গ্যাস থেকে গতবার রিটেন আসছে, তোমাদের বেলায় না আসার চান্সই বেশি, বাট এমসিকিউ তো অবশ্যই আসবে। সো সেভাবেই চিন্তা করতে হবে সবকিছু। সো চলো শুরু করি আমাদের এই মানে হচ্ছে প্রথম পত্র অ্যানালাইসিসটা। এখানে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট চলো সেটা দেখে নিয়ে আসি। ওকে, একজন বলছে নানির পোলা আসলাম সাব্বির বিশু। আরে ওকে, সো চলো নানির পোলা আসলাম সাব্বির বিশু। আরে পোলা বান যে ছন্দ বানাও তোমরা। ওকে, দেখি আমরা, চলো ভেক্টর। তো অ্যানালাইসিসটা মোটামুটি দেখছো। অ্যানালাইসিস দেখে একটা কানার ভাই অন্ধ বুঝবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা হলো পর্যায়বৃত্ত গতি। ভাই রে ভাই, হিস্ট্রিটা দেখো, জাস্ট ওয়াচ দ্য হিস্টোরি। তো চলো দেখি এখানে কোন কোন টপিক পড়তে হবে। দেখো ভেক্টরের ফার্স্ট পেপারে একটু বেশি সময় দিতেই হবে। ভেক্টরের ডট গুণ, ক্রস গুণ, মধ্যবর্তী কোণ নির্ণয় সবচেয়ে হিট টপিক। আমরা অ্যাডমিশনে আপেক্ষিক বেগ নিয়ে খুব প্যারা খাই, বাট দেখো আপেক্ষিক বেগ এখানে লিস্টেই নাই। ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী কোণ নির্ণয়, মানে হচ্ছে ডট গুণন এ ডট বি সমান এবি কস থিটা, এটা দিয়ে থিটার মান বের করবা। একটি অক্ষ এবং একটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। একটি ভেক্টর তিনটি অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে আছে, একটি ভেক্টর আরেকটি ভেক্টরের সাথে কত কোণ উৎপন্ন করে আছে, একটি ভেক্টর ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে আছে, একটি ভেক্টর একটি তলের সাথে কত কোণ উৎপন্ন করে আছে, সব ডট গুণনের মাধ্যমে বের করা যায়, তাই না? ডট গুণন হলে লম্ব হলে এর মান নির্ণয় করা আমরা করেছি। ক্রস গুণন সমান্তরাল, ক্ষেত্রফল নির্ণয়। এই ক্ষেত্রফল নির্ণয় থেকে গতবার রিটেন আসছে। ওই যে তিনটি ভেক্টর সমতলীয় হলে তাদের সহগগুলোর নির্ণায়ক শূন্য, এইখান থেকে প্রশ্নটা আসছে। সমতলীয় হলে কি ভাই? ক্ষেত্রফল শূন্য, সরি ভলিউম জিরো, একটু ভুল বলছি। ক্ষেত্রফল হলে কিন্তু ক্ষেত্রফল না, মানে তিনটি ভেক্টর সমতলীয় হলে এদের সহগগুলোর নির্ণায়ক শূন্য, গত বছর রিটেন আসছে। ক্রস গুণন দিয়ে কি ভাই? লম্ব একক ভেক্টর বের করা যাবে। তারপরে এই যে একটা লাইন তো লেখা আছে, দুটি ভেক্টরের লব্ধি একটি সমান হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে? 120 ডিগ্রি। মানে দুইটা ভেক্টরের লব্ধির মান যদি তাদের প্রত্যেকের সমান হয়, মানে ধরো একটি ভেক্টর পি আর একটি ভেক্টর পি, তাদের লব্ধির মানও পি, তাহলে কি ভাইয়া? তার ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হবে 120। আর লব্ধি নির্ণয়, উপাংশ নির্ণয়, কার্ল গ্রেডিয়েন্ট, এগুলো টুইস্টার করে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভেক্টর বীজগণিতের পাঠ্যক্রম। হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ভেক্টর বীজগণিত। তো কিছু না পড়ো ভাই, আপেক্ষিক বেগ না পড়ো, নদী নৌকা না পড়ো, অন্তত ভেক্টর বীজগণিতটা পরীক্ষার আগে দেখে যাবা ভালো মতো, ঠিক আছে? এরপরে আমাদের পরের অধ্যায় কি? নিউটনীয় বলবিদ্যা। বিশাল অধ্যায়, বাট এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। এখানে 5 স্টার দেখতে পাচ্ছ। কৌণিক বেগ, কেন্দ্রমুখী ত্বরণ, একাধিক বল থেকে নেট বল, এই যে এই তিনটা টপিক অল দা বেস্ট গুরুত্বপূর্ণ। কৌণিকের অংশটুকু আর হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা, বাকি সব অন অ্যান এভারেজ আছে। এখান থেকে এমসিকিউ আসতে পারে ভাইয়া, তোমরা টপিকগুলো একটু দেখে নাও ওয়ান বাই ওয়ান। প্রত্যেকটা টপিক থেকে অন্তত একটা করে হলেও অঙ্ক করবা, ওকে? এরপরে তোমাদেরকে যদি আমি এইটা দেখাই, এই যে দেখো সবাই, কাজ শক্তি ক্ষমতার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গতিশক্তি, বিভব শক্তি, ক্ষমতা নির্ণয়, কাজ নির্ণয়। গতিশক্তি, বিভব শক্তির কোন অঙ্কগুলা জানো? এই যে এখানে দেখো,
একটা দালান থেকে, একটা দালানের ছাদ থেকে আমরা একটা বস্তুকে যদি ছেড়ে দেই, ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? এই অঙ্কগুলো পারো? বলো তো। দেখো বন্দি পাঠশালা পেজে অলরেডি আজকে সকালে এই শর্ট ট্রিক্সটা দিয়ে দিছি আমি। এই শর্ট ট্রিক্সটা ক্লাস, এটা তেমন পারার না পারার কিছু না, এগুলা ক্লাস 8 থেকে পড়া এগুলো আমাদের স্কুলে। যে একটা বস্তুকে আকাশ থেকে মানে হচ্ছে মুক্তভাবে পড়তে দেওয়া হলো, ভূমি থেকে কত উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। এই শর্টকাট কি পারো? দেখি তো একটু, দেখি তাহলে বুঝতে পারবো যেখানে আমার কেমন স্টুডেন্ট আছো। বলো, পারো এগুলো? ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে? পারেন আপনারা ভাইয়া? পারেন? পারতে হবে রে ভাই, এটা না পারলে বিপদ, এগুলো না পারলে বিপদ। তাহলে ফার্স্ট অফ অল এইখানে যেটা করতে হয়, এখানে তোমার শর্তটা লিখতে হয় যে গতিশক্তি বিভব শক্তির n গুণ হলে এই উচ্চতাটা হবে মোট উচ্চতা ডিভাইডেড বাই n+1। এই সূত্রটা ভাই খুবই গুরুত্বপূর্ণ, কাজ শক্তি ক্ষমতার এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এডি পারো। এখন গত বছর কি প্রশ্ন আসছে দেখবা, কাজ শক্তি থেকে এরকম একটা প্রশ্ন আসছে যে যে বলছে বলের মান F সমান ax² প্লাস ধরো ax প্লাস bx², ax প্লাস bx²। এটা কি বল তোমার কি মনে হয়? এটা কি ধ্রুব বল না পরিবর্তনশীল বল? যেহেতু x এর সাথে সাথে এই বলের মানটা পরিবর্তন হবে, তাহলে অবশ্যই এটা পরিবর্তনশীল বল। তো বলছে যে 0 থেকে l পর্যন্ত প্রসারণ করতে কৃতকাজ কত? এটা কিন্তু কৃতকাজের সূত্র, প্রসারণে কৃতকাজ। ধরো উপরের এই বলটা প্রয়োগ করে আমি কোনো একটা বস্তুকে লম্বা করতেছি, ওই বস্তুকে 0 থেকে l পর্যন্ত লম্বা করতে কৃতকাজ। এই প্রশ্নটা গতবারের আগের বার আসছে, বাট ঠিক এই কনসেপ্টেরই সিমিলার একটা প্রশ্ন গতবার আসছে। তো এটা কি পারবা না? এটা কি ভাইয়া পরিবর্তনশীল বল? পরিবর্তনশীল বল দ্বারা কাজের সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন f dx, লিমিট দিবা 0 টু l, ইন্টিগ্রেশন f কত ax প্লাস bx² ইন্টু dx, লিমিট হবে 0 টু l। বুদ্ধিমানের এটা সবার আগে পারবা। x কে ইন্টিগ্রেশন করলে x²/2, লিমিট বসালে হবে al²/2, আর ওইটারে করলে হবে x³/3, লিমিট বসালে bl³/3। এটাই হচ্ছে অ্যান্সার। এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো ঢাবিতে একটু ভিন্নধর্মী প্রশ্ন আসে। এরপরে কাজ শক্তি থেকে আরেকটা প্রশ্ন আসছিল যে যদি কি জানি, হ্যাঁ, যে বল সময়ের সমানুপাতিক হলে গতিশক্তি কোনটির সমানুপাতিক? মানে গতিশক্তির সাথে সময়ের সম্পর্ক আর কি, গতিশক্তির সাথে সময়ের সম্পর্ক বের করতে বলছে। অপশনে ছিল t³ t⁴ t², এগুলো ছিল মনে করো অপশনে। দেখো খুব সুন্দর একটা প্রশ্ন, নর্মাল উপায় আমরা করতে পারি। ইকে মানে কি? গতিশক্তি। গতিশক্তি মানে কি ভাইয়া? হাফ mv²। তাহলে হাফ m এর মধ্যে তো আর কেউ নাই, কিন্তু v সমান লেখা যায় at, u প্লাস at লেখা যায় না এর স্কোয়ার, তাহলে হাফ m। দেখো ভাইয়া বল যদি সময়ের সমানুপাতিক হয় তাহলে অবশ্যই বলের ভিতরে কে আছে? ত্বরণ আছে। তাহলে ত্বরণও কার সমানুপাতিক? সময়ের সমানুপাতিক। তাহলে এই যে ত্বরণটা, এই ত্বরণটাও সময়ের সমানুপাতিক। তাহলে এই ত্বরণের জায়গায় আমরা k ইন্টু সময় লিখতে পারবো, সাথে আরো একটা আছে সময় এর স্কোয়ার। কে বাহিরে চলে আসলে, কে তো ধ্রুবক, হাফ mk² tt গুণ দিলে t², t² উপরে স্কোয়ার মানে t⁴। এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট। তাহলে গতিশক্তি হলো সময়ের চতুর্ঘাতের সমানুপাতিক। সেই কোয়েশ্চেনগুলো কিন্তু আসে এবং পোলাপান এগুলোই পারে না।
বাট একদম সিম্পলি চিন্তা করেছি। সমাধান যে তোমার এইভাবেই করতে হবে ব্যাপারটা মনে, এটা ডিফারেন্সিয়েশন দিয়ে সমাধান করতে হয়, বাট আমি একদম সিম্পলি চিন্তা করে এভাবে করছি। বলছে বল সময়ের সমানুপাতিক, গতিশক্তি সময়ের কতটুকু সমানুপাতিক, মানে সময়ের সাথে রিলেশনটা চাইছে। মানে গতিশক্তি লিখলাম, এখানে আমরা সময়কে নিয়ে আসব, ভরকে তো আর ভাঙা যায় না, ভি এর মধ্যে আছে এ ইন্টু টি, এর জায়গায় কেটি লিখতে পারি, কারণ বল সময় সমানুপাতিক হলে বলের জায়গায় গিয়ে এম এ সমান কেটি, সুতরাং এ সমান হবে কেটি বাই এম, কে বাই এম পুরোটা কনস্ট্যান্ট, মানে এর জায়গায় আমরা টি লিখে দিব আর কি, জাস্ট টি লিখে দিলে টি স্কয়ার স্কয়ার মানে টি টু দি পাওয়ার 4। এই প্রশ্ন আসলে ভাই এরকম আসে। তোমরা তো পারো, যাক ভালো, যারা পারো তারা ভালো করবা, ঠান্ডা মাথায় এক্সাম দিতে হবে। ওকে, এরপরে এই যে কাজ শক্তি ক্ষমতা, আমরা একটু দেখাই তোমাদেরকে। মহাকর্ষ, দুটি ক্ষেত্রে বলের অনুপাত নির্ণয় করা, 5 স্টার। এই যে মহাকর্ষ সূত্রের মানে বলের সূত্র কি, জি m1 m2 বাই দূরত্ব স্কয়ার, তাই না? এবার আমি যদি তোমাকে প্রশ্ন করি যে প্রত্যেকটা ভর 1.5 গুণ করে দিলাম, 2 গুণ করে দিলাম, এবং মধ্যবর্তী দূরত্ব 2 গুণ করে দিলাম, মহাকর্ষ বল কয় গুণ হবে? তাহলে নতুন মহাকর্ষ বল হবে জি, প্রতিটি ভর দ্বিগুণ করে দিছো, তাহলে m1 কে করে দিছো 2m1, m2 কে করে দিছো 2m2, আর মধ্যবর্তী দূরত্ব কয় গুণ করেছো? দ্বিগুণ করেছো, তাহলে এই ডি কে করেছো 2d, তাহলে 2d কে স্কয়ার করলে হবে 4d স্কয়ার, তাই না? আমি একেবারে লিখে দিই, তোর এখনো নাদান নাই, 4d স্কয়ার। সব কিছু কাটাকাটি গেলে যে জি জি m1 m1 d2 d স্কয়ার কাটা গেলে 4/4 মানে 1। তাহলে এখানে মহাকর্ষ বলের কিন্তু কোনো পরিবর্তন হবে না, f প্রাইম বাই f করলে আসবে কত? 1। সে এমন একটা প্রশ্ন গতবার আসছে, গতবারের আগের বার, যে নতুন মহাকর্ষ বলটা হবে পূর্বের 1.5 গুণ, ওইভাবেই ডাটাগুলো ছিল। এরপরে পর্যায়কালের যে সূত্রটা 2π√L/g, এটা কিন্তু ভাই মহাকর্ষ অধ্যায়ের জন্য আছে, আবার তোমার পর্যায়বৃত্ত গতি অধ্যায়ও আছে। এই যে মুক্তিবেগটা নিয়ে অনেক ইউনিভার্সিটি একটু ভেজাল করে। ভাইয়া মুক্তিবেগের সূত্র কি? আমার জানা মতে 2টা, তাই না? এটা হচ্ছে √2gr, এটা হচ্ছে √2gm/r। আরো একটা সূত্র আছে, জানো? আরো একটা সূত্র আছে, এই যে ভর, এই ভরের জায়গায় ঘনত্ব ইনটু আয়তন লেখা যায়। আমরা লিখতে পারি √2g/r, এই ভরে যায় লিখতে পারো ঘনত্ব, আয়তনে যায় লিখতে পারো 4/3πr³। একটা আর এবং r³ কাটা গেলে এখানে r² থাকবে রুটের ভেতরে, r² কে বাইরে আনলে ভি কি সমান হবে r রুট 4 দুগুণে 8 8/3πρg। তাহলে মুক্তিবেগের সূত্র এই 3টা। কয়টা সূত্র? 3টা। মানে এই 3টা সূত্রে দেখো 3 ধরনের রিলেশন, এই একটা, এই একটা, এই একটা। 3টা সূত্রে খেয়াল করলে দেখবা যে এখানে ভিই এর সাথে ব্যাসার্ধের সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক, এখানে ভিই এর সাথে ব্যাসার্ধের সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক, আর এইখানে ভিই এর সাথে ব্যাসার্ধের সম্পর্ক শুধু সমানুপাতিক। কোনটা রাইট? এগুলোই ভার্সিটিতে বেশি বেশি আসে, বুঝছো? এগুলোর মধ্যে হুইচ ওয়ান ইজ রাইট? ভাইয়া আমি তোমাকে কয়েকটা আসপেক্ট দেখাচ্ছি, কয়েকটা দিক দেখাচ্ছি যে এই ধরনের প্রশ্ন আসে, যে এই যে কনফিউশন, যে 3টা সম্পর্ক কোনটা রাইট? রাইট কিন্তু ভাই 3টাই। দেখো এটার মধ্যে কে আছে? অভিকর্ষ ত্বরণ আছে। প্রশ্নে যদি উল্লেখ করে দেয় যে অভিকর্ষ ত্বরণ একই আছে বা অভিকর্ষ ত্বরণ ধ্রুব, কি উল্লেখ করে দেয়? প্রশ্নে যদি উল্লেখ করে যে অভিকর্ষ ত্বরণ কি ভাইয়া ধ্রুব, অভিকর্ষ ত্বরণ ধ্রুব হলে মুক্তিবেগ হবে ব্যাসার্ধের বর্গমূলের সমানুপাতিক। প্রশ্নে যদি উল্লেখ করে দেয় যে এখানে কে আছে? ভর, ভর ধ্রুব, কি ধ্রুব? ভর, তাহলে মুক্তিবেগ হচ্ছে ব্যাসার্ধের বর্গমূলের ব্যস্তানুপাতিক।
প্রশ্নে যদি উল্লেখ করে দেয় এখানে কে আছে, ঘনত্ব আছে, ঘনত্ব ধ্রুব, তাহলে মুক্তিবেগ হবে ব্যাসার্ধের সমানুপাতিক। বুঝছো? সূত্র তিনটাই রাইট বা তিন কন্ডিশনে, এবং এই ধরনের কোয়েশ্চেন মানে ঢাবি ব্যতীত অন্যান্য জায়গায় বেশি আসে, সত্য কথা। বুঝছো? ঢাবিতে আরো ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন করে, প্যাটার্নটা আসলে ধরাই যায় না গত 2 বছরে কেমন প্যাটার্ন আসে। এই কারণে বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে হয়ে যাবে। প্র্যাকটিস, অনেক অনেক অঙ্ক প্র্যাকটিস করতে হবে। আর এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংকটা বেশি প্র্যাকটিস করতে হবে। অনেকে বলতেছো ভাইয়া রিটেনের জন্য কি করব? ভাইয়া আমি একটা কথা সবসময় বিশ্বাস করি, ঢাকা ইউনিভার্সিটিতে যাহাই রিটেন তাই এমসিকিউ। এই বছর যেটা এমসিকিউ, আগামী বছর সিমিলার কোয়েশ্চেন তোমার রিটেন আসবে। এই বছর যেটা রিটেন আসছে, আগামী বছর দেখবা সিমিলার কোয়েশ্চেন তোমার এমসিকিউতে আসবে। সো রিটেন বলে আলাদা করে মাথা নষ্ট করো না। এখানে মূলত রিটেন বলতে তুমি খালি তোমার মতো করে প্রশ্ন সলভ করে যাওয়া, দেখবো ওইটাই রিটেন আসছে, ওইটাই এমসিকিউতে পাচ্ছ। ওকে, সো প্রশ্ন সলভ করে যাও, দেখবা ওইটাই রিটেন আকারে চলে এসেছে। আচ্ছা, তো এবার মহাকর্ষ প্রাবল্য, মহাকর্ষীয় বিভবের সূত্রগুলো জানবো। যেমন ভাইয়া তোমরা জানো কিনা আমি জানি না, আমি জানি যে এই হচ্ছে একটা নিরেট গোলক বা পৃথিবী, চিন্তা করতে পারো নিরেট গোলক। নিরেট গোলকের কেন্দ্র থেকে বাহিরে এই দূরত্বটা মনে করো আর প্লাস এইচ। এখানে প্রাবল্য হচ্ছে মাইনাস জিএম বাই আর প্লাস এইচ স্কোয়ার। এখানে বিভব হচ্ছে মাইনাস জিএম বাই আর প্লাস এইচ। নিরেট গোলকের পৃষ্ঠ মানে আর দূরত্বে এখানে প্রাবল্য হচ্ছে মাইনাস জিএম বাই আর স্কোয়ার। এখানে বিভব হচ্ছে মাইনাস জিএম বাই আর। এটা কেমন গোলক? নিরেট গোলক। এবার কেন্দ্র থেকে একটা ভিতরে দূরত্ব নিলাম ইনসাইড ডিস্টেন্সটা হচ্ছে স্মল আর এখানে, তো এটা হচ্ছে ইনসাইড। এই ইনসাইডের সূত্রটা মনে রাখো, কাজে লাগতে পারে। যে কেন্দ্র থেকে স্মল আর দূরত্বে আমাদের প্রাবল্যটা কত? প্রাবল্য হচ্ছে মাইনাস জিএম বাই আর কিউব ইন্টু স্মল আর, আর বিভবের সূত্রটা হচ্ছে মাইনাস জিএম বাই 2r কিউব 3r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এবার তোমরা আমাকে উত্তর দিবা এই পৃথিবীর কেন্দ্রে, এটা কিন্তু নিরেট গোলক, একটু বারবার মনে করা যায় এটা কিন্তু ফাঁপা গোলক না, নিরেট গোলক। তোমরা আমাকে উত্তর দিবা এই পৃথিবীর কেন্দ্রে প্রাবল্য কত আর বিভব কত, সূত্র দেখে উত্তর দাও। পৃথিবীর কেন্দ্রে প্রাবল্য কত, আগে এটার উত্তর দাও। পৃথিবীর কেন্দ্রে প্রাবল্য কত? পৃথিবীর কেন্দ্রে প্রাবল্য কত?
হ্যাঁ, তাহলে পৃথিবীর কেন্দ্রে কিন্তু প্রাবল্য শূন্য হবে। কেন ভাই? কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব শূন্য। তাহলে এই যে এই আর এর জায়গায় যদি জিরো বসাও, এখানে যদি জিরো বসাও, এই পুরোটাই জিরো হয়ে যাবে। এটা হলো কেন্দ্রে প্রাবল্য গেল, পৃথিবীর কেন্দ্রে প্রাবল্য। তাহলে বলো তো পৃথিবীর কেন্দ্রে বিভব কত? কেউ বলতে পারলে অনলাইনে দ্বারা একটা চকলেট পাঠিয়ে দিব। পৃথিবীর কেন্দ্রে বিভব কত? প্রাবল্য জিরো, বাট পৃথিবীর কেন্দ্রে বিভবটা কত বলো? পৃথিবীর কেন্দ্রে বিভব কত? ভাইয়া কেন্দ্রে বিভব এটাও কি জিরো? না, জিরো না। এই যে সবাই না বুঝে জিরো বলছো। এখানে কি বিভবের সূত্র আছে না ভাই অভ্যন্তরে? তাহলে অভ্যন্তরে কেন্দ্র মানে কি? কেন্দ্র মানে আর এর মান জিরো, তাহলে এটার মান জিরো, স্মল আর এর মান জিরো হবে কেন্দ্রে। তাহলে কেন্দ্রে একটু লিখে নাও, কেন্দ্রে আমাদের স্মল আর সমান জিরো। স্মল আর মানে কি? কেন্দ্র থেকে দূরত্ব। তো আমি যদি কেন্দ্রেই বলি, কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব কত? জিরো। এটা জিরো হলে 3r² আর 2r³ কাটাকাটি গিয়ে এখানে থাকবে সেন্টার -3/2 gm/r। এটা হলো কেন্দ্রে বিভব। দেখো 2r³ আর 3r² কাটাকাটি যাবে, r² r³ কাটা গেলে এখানে আর থাকবে, 3টা বাইরে নিয়ে আসলে তাহলে -3/2 gm/r। এটা পৃথিবীর কেন্দ্রে বিভব। পৃথিবী না, যে কোনো গ্রহের কেন্দ্রে বিভব। বললাম কইছে পৃষ্ঠের সমান। না রে ভাই, পৃষ্ঠের সমান যদি ফাঁপা গোলক হতো। এটা কি গোলক? আমি বারবার তো এটাই বললাম, সেটা কিন্তু নিরেট গোলক। নিরেট গোলক ফাঁপা হইলে পৃষ্ঠের সমান হইতো। এই যে এটা মনে করো ফাঁপা গোলক, এটা পৃষ্ঠে, তাহলে এটার ফাঁপা হলে অভ্যন্তরে প্রাবল্য যে কোনো জায়গায় জিরো, আর বিভব হচ্ছে পৃষ্ঠের সমান। এটা ফাঁপা গোলকের জন্য প্রযোজ্য। এটা চার্জ হোক, এটা তড়িতের চ্যাপ্টার হোক বা মহাকর্ষের চ্যাপ্টার হোক, ফাঁপা গোলকের জন্য এটাই প্রযোজ্য। অভ্যন্তরে প্রাবল্য শূন্য, বিভব হচ্ছে পৃষ্ঠের সমান। এটা কি ফাঁপা? না, এটা কিন্তু নিরেট গোলকের কথা আমি বলছি। তো ফাঁপা না ভাইয়া, ফাঁপা না। ওকে, ফাঁপা না। এই জিনিসগুলো কিন্তু চলে আসতে পারে ভাই। বিধিবদ্ধ সতর্কীকরণ। এরপরে ভাই এখানে আছে তোমার কৃত্রিম উপগ্রহের বেগ √gm/r বা r+h। চিটাগাং ইউনিভার্সিটিতে আসছে আর কি। জিএম এর জায়গায় সবসময় মনে রাখবা g সমান gm/r²। তাহলে এই জিএম এর জায়গায় gr² লেখা যাবে। জিএম এর জায়গায় gr² লিখলে gr²/r+h। কৃত্রিম উপগ্রহের বেগের সূত্র বলবে পৃষ্ঠ থেকে r/2 উচ্চতায় বেগ কত? h এর মানটা r/2 বসাবা, তাহলে হবে gr² r+r/2। এটা চিটাগাং ইউনিভার্সিটিতে আসছিল। 3r/2 একটা আর একটার কাটা 2/3 gr। এটা হবে অ্যান্সার। সেই কোয়েশ্চেনগুলো আসলে পারবা, এগুলো যদিও ঢাবিতে আসার চান্স খুব কম। এবার আসি পদার্থের গাঠনিক ধর্ম। এককগুলো পড়বো। বিকৃতির একক কি? বিকৃতির কোনো একক নাই। পীড়নের একক কি? নিউটন/মিটার²। তো পীড়নের যা একক, পীড়ন স্থিতিস্থাপক গুণাঙ্কের এককগুলো তাই। স্থিতিস্থাপক গুণাঙ্ক, পীড়নের একক এবং স্থিতিস্থাপক গুণাঙ্কের একক সেম। এটার একক নিউটন/মিটার², এটার একক নিউটন/মিটার²। ইয়ং এর গুণাঙ্ক ফালু/আলু, তারপর হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক f/a θ, তারপর হচ্ছে আয়তন গুণাঙ্ক pv/Δv। এই সূত্রগুলো জানতে হবে সবার। পয়সন অনুপাত সিগমা, পার্শ্ব বিকৃতি মানে ΔR/r, দৈর্ঘ্য বিকৃতি ΔL/L। পরীক্ষায় প্রশ্ন আসবে। সঞ্চিত শক্তি খুবই গুরুত্বপূর্ণ। W সমান YA/L²/12 হাফ ইন্টু F ইন্টু L। তারপর হচ্ছে আরেকটা কি, এই দুইটাই তো মনে আছে, এই দুইটাই মনে আছে, আর থাকলে মনে করে দিও। হচ্ছে সঞ্চিত শক্তির সূত্র YA/L²/12 হাফ ইন্টু F ইন্টু L। ওকে, সো এগুলো হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, তোমরা পারবা। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়। এই যে শক্তি, স্মরণ বেগ, ত্বরণ, শক্তি, স্পন্দনের সমীকরণ। ভাই রে ভাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোথায় ত্বরণ সর্বোচ্চ, কোথায় স্মরণ সর্বোচ্চ, সূত্রগুলো যদি এক নাগারে লিখি, যে বিভিন্ন অবস্থানে, বিভিন্ন বা যে কোনো অবস্থানে একটু লিখে নাও।
যে কোনো অবস্থানে বেগের সূত্র কি? খুবই গুরুত্বপূর্ণ। বেগ হচ্ছে ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ত্বরণের সূত্র কি? প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তারপরে বিভব শক্তির সূত্র কি? হাফ কে এক্স স্কোয়ার। গতিশক্তির সূত্র কি? এই যে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই গতিশক্তি বিভব শক্তি দিয়ে রিটেন আসতে পারে। বলবে কোন অবস্থানে গতিশক্তি বিভব শক্তি সমান। তাহলে হাফ কে এক্স স্কোয়ার সমান এইটা, হাফকে কাটা দিয়ে এক্স এর মান বের করবা, অ্যান্সার হবে প্লাস মাইনাস এ বাই রুট টু। তো এই ধরনের কোয়েশ্চেন গুলো আসে যে কোনো অবস্থানে। পর্যায়কালের সূত্র এই যে তিনটা মূলত টি সমান 2 পাই রুট ওভার অফ এল বাই জি, 2 পাই রুট ওভার অফ এম বাই কে, 2 পাই রুট ওভার অফ ই বাই জি। কোনটা কি? এটা হচ্ছে সরল দোলকের জন্য। এটা হচ্ছে কোনো স্প্রিং এর মাথায় যদি এম ভর বাঁধা থাকে তাহলে তার জন্য। আর এটা হচ্ছে কোনো একটা স্প্রিং এ ভর ঝুলানোর কারণে তার ইলংগেশন বা দৈর্ঘ্য বৃদ্ধি ই হলে ওই স্প্রিং এর দোলনকাল 2 পাই রুট ওভার অফ ই বাই জি। ওকে, এখানে কি দিছে? শক্তি বেগ। পুয়া কথা, শক্তি বেগ কিছু না। তো আবার সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়, এটা মিসিং হয়েছে। টি2 বাই টি1 আর প্লাস এইচ বাই আর। এটা হচ্ছে সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়ের একটা ছোট সূত্র। ডিউতে না আসলে অন্য অন্য জায়গায় আসবে। ওকে, সো এখানে এই সূত্রগুলো দিয়ে অঙ্কগুলো করবা। এখানে যত বেশি অঙ্ক করা যায় অধ্যায়টা সহজ আছে। এরপরে আদর্শ গ্যাসে আমাদের সবচেয়ে গুরুত্বের জায়গাটা হচ্ছে সিআরএমএস। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এরপর গড়মুক্ত পথের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে ক্লসিয়াস আর একটা হচ্ছে ম্যাক্সওয়েল, তাই না? আমরা কোনটা ইউজ করব? আমরা এমন ভাবেই ডাটা দিয়ে দিবে যেন তুমি এটা ইউজ করতে পারো, ঠিক আছে? তারপর হচ্ছে গতিশক্তি। ভাইয়া গতিশক্তিতে এটা হচ্ছে এফ হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। তো সবাই মনে রাখবা, যদি কোনো গ্যাসের কথা উল্লেখ করে না দেয়, এক পারমাণবিক নাকি দ্বিপারমাণবিক, তাহলে এটার মান 3 বসাবা অলওয়েজ। যদি উল্লেখ করে দেয় এক পারমাণবিক দ্বিপারমাণবিক, তখন এক পারমাণবিকের জন্য 3, দ্বিপারমাণবিকের জন্য 5। স্বাধীনতার মাত্রা তো এটাই, এফ ডিগ্রি অফ ফ্রিডম। তত্ত্বীয় প্রশ্ন এগুলো খুব কম আসে। তো সিআরএমএস, এই যে এই কয়েকটা টপিক ভালো মতো প্র্যাকটিস করবা, তাহলেই দেখবা তোমরা পারতেছো। তাহলে ভাইয়া আমি যদি চিন্তা করি অন এন এভারেজে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা টপিক থেকে তুমি 6টা কোয়েশ্চেন সলভ করলা। সেরকম করে অধ্যায় আছে কয়টা? অধ্যায় আছে 14টা। তাহলে 14 × 6 84টা টপিক। তাহলে তুমি জাস্ট বসে ঢাকা ভার্সিটিতে আসা 100টা প্রশ্ন এই টপিকগুলো থেকে সলভ করে যাও, দেখবা একটা আত্মবিশ্বাস কাজ করছে। এই টপিকগুলো কিন্তু ভাই আমি আন্দাজে দিছি তা না, এগুলো হচ্ছে অ্যানালাইসিস করা টপিক, যে বিগত বছরে সবচেয়ে বেশি কোন টপিকগুলো থেকে এসেছে সেগুলো অ্যানালাইসিস করে এখানে টপিকগুলো দেওয়া হয়েছে।